বিরতির পর আবার স্বাগত। দেখছেন ইসলামী ব্যাংক টুয়ার্ডস গ্রোথ, সাথে আছেন গবেষণা সংস্থা পিআরআই এর ভাইস চেয়ারম্যান ডক্টর সাদিক আহমেদ। ডক্টর সাদিক, আমরা কথা বলছিলাম যে বিশ্ব ব্যাংক এবং তার যে উন্নয়ন কৌশল টৌশল নিয়ে। এখন যেটা হচ্ছে যে বাংলাদেশের এই যে অর্থনীতি, আপনি তো এখন বেসরকারি গবেষণা সংস্থা পিআরআই এর সাথে আছেন, বাংলাদেশ নিয়ে কাজ করছেন, তো কেমন চলছে আসলে বাংলাদেশ অর্থনীতি, আসলে কতটা গতিশীল যদি আপনার মূল্যায়ন থেকে বলতেন? আমি আগে শুরু করি যেদিকে আমি মনে করি যে উন্নতি ভালো হচ্ছে এবং তারপরে সমস্যাগুলো। একটা হচ্ছে যে আমরা যদি 40 বছরের ইতিহাসও দেখি, গ্রোথ তো ভালো হচ্ছে, গ্রোথ এবং পার ক্যাপিটাল জিডিপি দুটোই বেড়ে চলেছে, প্রত্যেক 10 বছরে 1% করে বেড়েছে। তো সেই দিক দিয়ে আমি মনে করি বাংলাদেশের 6% গ্রোথ রেট, অ্যাভারেজ গ্রোথ রেট যেটা 6 প্ল্যানের আন্ডারে হয়েছে, এটা একটা ভালো একটা অ্যাচিভমেন্ট। এবং আপনি ইন্টারন্যাশনাল কনটেক্সটে যদি দেখেন যেখানে স্লো ডাউন হয়েছে, ইন্ডিয়াতে কিন্তু যথেষ্ট স্লো ডাউন, এশিয়ার অনেক দেশের চেয়ে বেটার, অনেক, চায়নাতেও স্লো ডাউন হচ্ছে। তো সেই তুলনায় বাংলাদেশ যে গ্রোথটাকে বাড়িয়ে 6% রেখেছে, এটা একটা অ্যাচিভমেন্ট বলবো আমি। অনেক সমস্যা, এটা সন্তোষজনক, কিন্তু আমাদের তো লক্ষ্যমাত্রা অনেক বেশি। সেটাই বলছি। তো এটা একটা হয়েছে, পভার্টিরও হার কমেছে এবং দেখছি ইনফ্লেশন অনেক কমে এসছে, আগে মাঝখানে বেশ কিছু সমস্যা ছিল। তো এইগুলো মনে করি যে ভালো দিক। আর সমস্যার দিকে যেটা হচ্ছে যে সামনের দিকে এগিয়ে যেতে 6% আমরা মেনটেন করতে পারবো কিনা, এটা একটা ইস্যু। সরকার তো বলছে আরো 8% বেশি, এবং বাংলাদেশের সম্ভাবনা পরিকল্পনা সম্ভাবনা যদি চিন্তা করেন ডেফিনেটলি 8% কেন পারবে না, আমি তো কোনো দিক, কিন্তু এটার জন্য অনেক বিনিয়োগ দরকার, বিনিয়োগ সাংঘাতিক। এটা ভালো কথাটা বলেছেন। বিনিয়োগটা স্ট্যাগনেন্ট রয়েছে, পাবলিক কিছুটা বেড়েছে, প্রাইভেট সেক্টর তেমন বাড়ে নাই। আর সবচেয়ে বড় সমস্যা আমি যেটা দেখি, আমি বলি প্রধান সমস্যা আমার কাছে, সেটা হচ্ছে প্রাইমারি এনার্জিতে। ইলেকট্রিসিটির ইনভেস্টমেন্ট প্রোগ্রাম ভালো, গভর্নমেন্ট অনেক উন্নতি করেছে, এটা নিয়ে কোনো ডাউট নাই, ইনস্টল ক্যাপাসিটি অনেক বেড়েছে। কিন্তু জ্বালানিতে ফিউয়েল কিন্তু এই যে গ্যাস কিন্তু শেষ হয়ে যাচ্ছে, গ্যাস ক্রমশারে এটা প্রোগ্রেসিভলি শেষ হয়ে যাচ্ছে। এটার অপর দিকে যেটা সরকারের প্ল্যান ছিল যে কয়লার কিছু তেমন কিছু হয় নাই। তারপর তাহলে কোথায় কয়লাটাই সবচেয়ে প্রধানত তাদের ধারণা ছিল। এখন এই ফিউয়েল অয়েলের উপর যদি নির্ভর করি, পেট্রোলিয়ামের দাম অনেক, যদিও ইন্টারন্যাশনাল প্রাইস কিছুটা কমেছে, সরকারকে অনেক সাবসিডি দিতে হচ্ছে, সব অলরেডি দিতে হচ্ছে। এখন তেলের মানে ইলেকট্রিসিটির দাম যদি পেট্রোলিয়াম অয়েল এই যে ফিউয়েল অয়েল দিয়ে করা হয়, প্রচুর বেড়ে যাবে। গ্যাসে তো একদম লো কস্ট। এটা একটা বিরাট বড় একটা সামনে একটা সমস্যা। বিনিয়োগের কথা বলছিলেন, সরকার আসলে বিনিয়োগ কোন কোন ক্ষেত্রে বিনিয়োগ করতে পারে এবং এর জন্য আসলে সরকারের প্রস্তুতিটা কেমন আছে? বিনিয়োগের সাথে আমি প্রাইমারি এনার্জির কথা এই জন্য বললাম যে বিনিয়োগ শুধু টাকা আসলেই হবে না, বিনিয়োগ ঠিক জায়গায় যেতে হবে। তো প্রাইমারি এনার্জিতে সরকারকে অনেক গবেষণা করা দরকার, অনেক রিসার্চ করা দরকার, অনেক গ্যাসের প্রতি প্রাইমারি মানে ভালো ফোকাস দিতে হবে। এনার্জি সাপ্লাই, এলএনজি যদি করতে হয় কিংবা কয়লা যদি আনতে হয়, তো কয়লার জন্য পোর্ট করা, কয়লার জন্য স্টেশনগুলো করা, এইটা দিয়ে একটা দিতে হবে। আর দ্বিতীয় হচ্ছে পাওয়ার স্টেশন, অফকোর্স পয়সা দিতে হবে, এবং সেটা প্রায়োরিটি দিয়েছেন। রোড সেক্টরে এখন প্রচুর ইনভেস্টমেন্ট করা হচ্ছে, কিন্তু ওই টাইমলি কমপ্লিশন, এটা একটা বিরাট, অনেক জায়গায় দেখা যাচ্ছে যে একটা প্রজেক্ট হয়ে বসে আছে, কিন্তু বহু। আপনি যেটা বললেন যে এলএনজির কথা, আমরা তো শুনছি এই কথাগুলো, কয়লা নীতির কথা শুনছি, কিন্তু সরকার প্রস্তুতি নেয়ার কথাটাই শোনা যাচ্ছে, কিন্তু ফিজিক্যাল যে পরিণতি সেটা কিন্তু দেখা যাচ্ছে না। রাইট। আমি প্রাইমারি এনার্জিতে আমি মনে করি যে প্রোগ্রেস নট স্যাটিসফ্যাক্টরি। এমনিতে গ্যাসের যে আপনি উৎসের কথা বলছেন, এখন তো আমাদের সমুদ্র বিজয় হয়েছে, সেখান থেকে এনার্জি এক্সট্রাক্ট করার যে অনেক সম্ভাবনা রয়েছে, সেটার জন্য ইনভেস্টমেন্ট লাগবে। ইন্টারন্যাশনাল অয়েল কোম্পানিজ গুলো আছে, তাদের সাথে একটা আর একটু মানে দ্রুত গতিতে এগোতে হবে। তাহলে কেন এগুলো তো অনেক লং জেস্টেশন, 5 বছর আগে থেকে সব প্ল্যানিং লাগে, 5-7 বছর থেকে লং। এগুলো কমপ্লিকেটেড ইনভেস্টমেন্ট, এগুলো অত টেকনোলজি কমপ্লিকেটেড, ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স দরকার। এগুলোর জন্য বোধহয় একটু পিছিয়ে গেছে আমার ধারণা। আমি যেসব ডেটা দিয়ে যেটা দেখেছি, এই জ্বালানি দিকে বেশ একটা সমস্যাই আসবে বলে আমার কাছে ধারণা। তখন আবার এই রেন্টাল পাওয়ার, আর আপনি জানেন যে রেন্টাল পাওয়ারের কত খরচ, কত বেশি। তো সেইগুলো অ্যাবজর্ব করা বাজেটে, কিংবা লোকজনের উপরে ইলেকট্রিসিটি দাম এটা একটা বিরাট বার্ডেনটা জনগণের উপর পড়ে যাচ্ছে, আবার সরকারের উপরেও পড়ছে। এবং আমি বেশ কিছু লোকের সাথে কমপ্লেন পেয়েছি যে তারা গ্যাস পাচ্ছে না, ইন্ডাস্ট্রি করে বসে আছে, টেক্সটাইল ইন্ডাস্ট্রি করে বসে, গ্যাস কানেকশন নাই।
আপনি একটা কথা বলছিলেন যে আসলে টাকা হলেই তো হবে না, সেটার আসলে ইউটিলাইজেশন। আমরা দেখছি যে এইবারের বাজেটেও কিন্তু ৮০,০০০ কোটি টাকা এডিপিতে আছে, কিন্তু এডিপির ব্যবহার কিন্তু ঠিকভাবে হচ্ছে না। এই যে লাস্ট ৩ মাসে আমরা আজকে একটা প্রতিবেদন দেখলাম, সেখানে দেখা যাচ্ছে যে ৯% মাত্র বাস্তবায়ন হয়েছে। এই হতাশাজনক পরিস্থিতির এটা আসলে কয়েক দশক যাবতই ঘটছে। এডিপির একটা কথা বলি, এডিপির গত বছর যে লাস্ট ফিস্ক্যালের ভালো প্রোগ্রেস হয়েছে, প্রায় 95% ইমপ্লিমেন্টেশন হয়েছে। এটা তো শেষের দিকে ফাইন্যান্সিয়াল, সেটা একটা কালচার, রাইট, এটা একটা কালচারাল ব্যাপার আছে, শেষের দিকে কেন হয়। তবে আমি যেটা বলছি দুটো কথা, একটা হচ্ছে যে পয়সাটা ঠিক জায়গায় দিতে হবে। আমার এখন যদি প্রাইমারি এনার্জির উপর একটা ডেফিসিট থাকে, সিরিয়াস ডেফিসিট, এটার ইনভেস্টমেন্ট প্ল্যানিং 5 বছর আগে করতে হতো, ওটা তো হয় নাই। কিংবা অয়েল এন্ড গ্যাস কোম্পানি গেলে নিয়ে এসে গ্যাসের এক্সপ্লোরেশন, এগুলো তো অনেক আগে হওয়া উচিত ছিল। তো এটা একটা টাইমলি। সেকেন্ড হচ্ছে যেটা বললেন, যেটা অ্যালোকেট করার পরে ইউটিলাইজেশন আপনার টাইমলি কেন হচ্ছে না। আপনার প্রায় এখন বোধহয় $16 বিলিয়ন মতন ফরেন এড পাইপলাইনে আছে, প্রজেক্টেড। এটার 16 বিলিয়ন হলো কেন? আমাদের যে $2 বিলিয়ন করে আসে, $2 বিলিয়ন তো আরো ফাস্টার স্পেন্ড করতে হবে। $16 বিলিয়ন থেকে কত তাড়াতাড়ি খরচ করে আমি আরো রাস্তাঘাটগুলো তাড়াতাড়ি বানিয়ে ফেলি, আমি পোর্ট যদি করতে হয় কয়লার জন্য পোর্ট করে ফেলি, কয়লার জন্য স্টোরেজ করতে হলে ট্রান্সপোর্ট, রেল লিঙ্ক গুলো, এইগুলোর জন্য আমাদের মনে হয় যে একটু আরো বোধহয় একটু চেষ্টা। তাহলে তো টাকা কোনো সমস্যা না, সমস্যাটা হচ্ছে তাহলে আমাদের আমি ফাইন্যান্স আমি মনে করি না যে এটা সমস্যা। অফকোর্স ট্যাক্স রেভিনিউ আমাদেরকে বাড়াতে হবে, এটা নিয়ে কোনো, এবং কিছু প্রোগ্রেস হয়েছে। তবে টাকা, ফরেন কারেন্সি এবং ফরেন রেড ইজ অ্যাভেলেবল। বললাম $16 বিলিয়ন পাইপলাইনে বসে আছে, আমাদের রিজার্ভ সিচুয়েশন ভালো, আমাদের কোনো ব্যালেন্সে পেমেন্টের প্রবলেম, আমরা এইসব দিক দিয়ে বেশ শক্তিশালী আছি। ইনফ্লেশন অনেকটা কমে এসছে, বাজেট ডেফিসিট মোটামুটি ঠিক, কিন্তু করাপশন এবং এই বিষয়গুলো, লিকেজগুলো, লিকেজের উপরে কিছু সমস্যা রয়েছে, কিন্তু মোর ইম্পর্টেন্টলি ইমপ্লিমেন্টেশন ক্যাপাসিটি অনেক বাড়াতে হবে। ডক্টর সাদিক, এই নিয়ে আরো আলোচনা করবো, আরেকটা বিরতি নেব। প্রিয় দর্শক, ইসলামিক ব্যাংক টুয়ার্ডস গ্রোথের এই পর্যায়ে আরেকটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন।